আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে কি হলো, গ্রামীণ এড ও মলত্রা কমিটি নিয়ে কি জানালো শীর্ষ আদালত, এআইসিপিআই বনাম ডাব্লিউবিপিআই বিতর্ক নিয়ে কী তথ্য উঠে আসছে, সমস্ত শুনানির বিস্তারিত ও সম্পূর্ণ ব্যাখ্যা থাকছে এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, আজকে আপনারা জানেন যে দুপুর 2:15 পর অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে স্পেশালভাবে এই মামলার শুনানি ঘটে। সেটা হচ্ছে ডিএ মামলা। তো রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্রামীণ এড কর্মচারীদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ শুনানি ঘটেছে সুপ্রিম কোর্টে। তো কী কী তথ্য উঠে আসছে সমস্ত বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক আজকে কি কি ঘটেছে সুপ্রিম কোর্টে, তার সম্পূর্ণ ব্যাখ্যা। তো দেখুন, আজকে কি বলা হচ্ছে না, সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত শুনানি সম্পন্ন হয়েছে। শীর্ষ আদালতের 8 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুর 2:55 নাগাদ এই বহুল চর্চিত মামলাটি ওঠে। অন্যান্য কয়েকটি মামলার শুনানি শেষ হওয়ার পরে স্পেশাল বেঞ্চে ডিএ মামলার শুনানি শুরু হয়। আজকের শুনানিতে একাধিক উল্লেখযোগ্য বিষয় উঠে এসছে, যার মধ্যে অন্যতম হল ইন্দু মালহোত্রা কমিটির কাছে সরকারি কর্মচারীদের দাবি পেশ এবং গ্রামীণ এড কর্মীদের বকেয়া ডিএ ইস্যু। তো আজকের এই বিষয়ে আলোচনা করছি ভিডিওর মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খ আপডেট। তো বিচারপতি সঞ্জয় ক্যারলের অবসর এবং কমিটির উপর দায়িত্ব নিয়ে কী তথ্য উঠে আসছে। তো বলা হচ্ছে, আগামী 22শে আগস্ট শীর্ষ আদালতের প্রবীণ বিচারপতি সঞ্জয় ক্যারল অবসর গ্রহণ করতে চলেছেন। এটা নিয়ে আমি আপনাদের আগে তথ্যটা দিয়েছিলাম। তো সেই কারণে তিনি এই ডিএ মামলার সমস্ত বিষয় এবং অভিযোগ নবগঠিত ইন্দু মালহোত্রা কমিটির নিকট পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটা একটা আপডেট উঠে আসছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়ে গেছে এবং এখন থেকে মামলাকারীদের সমস্ত অভিযোগ বা বক্তব্য ওই কমিটির কাছেই তুলে ধরতে হবে। মামলাকারীদের তরফ থেকে কারা প্রতিনিধি হিসেবে কমিটির কাছে যাবেন সেই তালিকাও এদিন আদালতে জমা দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন যে কমিটি এখন থেকে সমস্ত দাবি দাওয়া খতিয়ে দেখবে। তো গতকালকে যখন শুনানি ঘটে সেখানে কিন্তু সুপ্রিম নির্দেশ ছিল বা বিচারপতির নির্দেশ ছিল যে একটা প্রতিনিধিদের কমিটি গঠন করতে হবে, এবং সেখান থেকে সেই কমিটি সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের তৈরি করা যে ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি, সেখানে তাদের দাবি দাওয়া, তাদের অভিযোগ, তাদের যে হিসেব নিকেশ সমস্ত বিষয়গুলো কিন্তু জমা করবেন। তো তারই ভিত্তিতে আজকে কিন্তু একটা কমিটি গঠন হয়ে গিয়েছে। এখানে বলা হচ্ছে তারপরে কি না, গ্রামীণ এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে তুমুল সওয়াল জবাব। তো খুবই ভালো বিষয় যে আজকে একটা বিষয় উঠেছে, সেটা সব থেকে বহু প্রতীক্ষিত, যে গ্রামীণ এড কর্মচারীদের ব্যাপারে। তো আজকের শুনানিতে গ্রামীণ এড কর্মচারী, বিশেষ করে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের ডিএর বিষয়টি বিশেষভাবে উত্থাপিত হয়। মামলাকারীদের আইনজীবী আদালতকে জানান যে গ্রামীণ এড কর্মীরা এখনও তাদের প্রাপ্য বেতন বা বকেয়া ডিএ থেকে সম্পূর্ণ বঞ্চিত। তারা যাতে সরাসরি ইন্দু মালহোত্রা কমিটির কাছে তাদের দাবি ও বঞ্চনার কথা জানাতে পারেন, সেই আর্জি কিন্তু জানানো হয় আদালতের কাছে। তো খুবই ভালো বিষয় যে আজকে এই যে তথ্যটা সেটা কিন্তু উঠে এসছে এবং এই দাবিগুলো রাখার চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের হয়ে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আপত্তি জানিয়ে বলেন যে এটি মূল রায়ের বাইরে একটি নতুন বিষয়। তিনি দাবি করেন এই বিষয়ে মামলাকারীদের একটি নির্দিষ্ট আবেদন বা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, যার ভিত্তিতে
রাজ্য সরকার অ্যাফিডেভিট বা হলফনামার মাধ্যমে নিজেদের উত্তর দেবে। তবে মামলাকারীদের পক্ষে আইনজীবী করুণানন্দী ম্যাডাম রাজ্যের পেশ করা 84 পাতার স্ট্যাটাস রিপোর্টের 64 নম্বর পাতার সরাসরি উল্লেখ করেন, যেখানে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন যে রাজ্য সরকার নিজেই ওই রিপোর্ট যে রয়েছে সেই রিপোর্টের মধ্যে গ্র্যান্ট ইন এড শিক্ষকদের দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছে, তাই তাদের যে বিষয়টি কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। অর্থাৎ এই যে মূল 2 নম্বর যে পয়েন্ট আমি বললাম এখানে, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এর আগের যে অর্ডার 84 পাতার স্ট্যাটাস রিপোর্টের মধ্যে যে 64 পাতাতে বলা রয়েছে যে কোনোভাবেই রাজ্যের গ্র্যান্ট ইন এড কর্মচারী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা আরও কর্মচারী যারা রয়েছেন তাদের দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছে, তাই এই বিষয়টি কোনোভাবে এড়িয়ে চলা যাবে না এবং এই তথ্যগুলো কিন্তু অবশ্যই তাদের দিতে হবে। ফলে কি ঘটে, এখানে মলত্রা কমিটির বৈঠকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকছেন এরপর, তো এখানে ইন্দু মলত্রা কমিটির সাথে আসন্ন বৈঠকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকবেন তা নিয়ে এদিন আদালতে বিস্তর আলোচনা হয়। প্রথমে মামলাকারীদের তরফ থেকে 5 জন আইনজীবী, 3 জন প্রতিনিধি এবং 2 জন নেতাসহ মোট 10 জন প্রতিনিধির কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে প্রতিটি সংগঠন থেকে 1 জন করে প্রতিনিধি যাওয়াই সবথেকে যুক্তিযুক্ত হবে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রও এই বিষয়ে সহমত পোষণ করে জানান যে কমিটি কোনো আদালত নয়, তাই সেখানে অহেতুক ভিড় বা ক্রাউড করার কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত স্থির হয় যে 5টি মূল যে পার্টি ছিল, অর্থাৎ প্রত্যেকটি যে মামলাকারী যে সংগঠন ছিল সেই পার্টি থেকে 1 জন করে প্রতিনিধি সেখানে বক্তব্য রাখবেন, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে কর্মচারী সংগঠন, এই সমস্ত বিভিন্ন সংগঠনের তরফ থেকে 1 জন করে প্রতিনিধি এখানে যুক্ত থাকবে। এবার আসছে বকেয়া ডিএ মেটানো যে এআইসিপিআই বনাম ডাব্লিউপিআই বিতর্ক তথ্যটা উঠে আসে। তো শুনানি চলাকালীন ইউনিটি ফোরামের আইনজীবী আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন। তিনি বলেন যে রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ প্রদান করছে না, বরং নিজস্ব পদ্ধতিতে ডাব্লিউবিপিআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে প্রাইস ইন্ডেক্স নিয়ে অনুযায়ী 65% ডিএ দিচ্ছে। এই বিষয়টি কিন্তু আজকে তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে, যা কেন্দ্রীয় নিয়মের কিন্তু পরিপন্থী। বিচারপতি এই বিষয়টিকেও কমিটিতে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 7,700 কোটি টাকা সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফে জমা দেওয়া হয়েছে। এই টাকার সঠিক হিসেব অর্ডারের কপিতে বিস্তারিত পাওয়া যাবে, এটাও কিন্তু জানানো হয় আজ বকেয়া ডিএ যে এআইসিপিআই বনাম ডাব্লিউবিপিআই যে বিতর্কের মধ্য দিয়ে। এবার আসছে কবে তাহলে মামলাটি পরবর্তী শুনানি ঘটবে, কারণ আজকে যেটুকু তথ্য উঠে আসছে তাতে করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে একটা সময় পাওয়া গেছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মচারীদের বিষয়টি তোলা, দ্বিতীয় হচ্ছে কমিটি গঠনের যে ব্যাপারটা সেটা কিন্তু উঠে, তৃতীয় হচ্ছে এআইসিপিআই ভার্সেস ডাব্লিউপিআই যে ব্যাপারটা সেটাও কিন্তু উঠে আসে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় আজকের যে শুনানিতে একদম ডিটেলসভাবে ব্যাখ্যায়িত ঘটেছে। তো একদিকে যেমন এই মামলার একটা চরম পর্যায়ে বা একদম শেষ পর্যায়ে বলা চলে, প্রত্যেকটা বিষয় অভিযোগ যেমন উঠে এসছে, তেমনি অপরদিকে আরেকটা বিষয় যে এই মামলার শুনানিতে যে 2 জন বিচারপতি রয়েছেন প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি সঞ্জয় কেরল, তার মধ্যে সঞ্জয় কেরল মহাশয় স্যার আগামী 22 আগস্ট অবসর নিতে চলেছেন। ফলে এখানে একটা নতুন মোড় নেওয়ার যে পরিপন্থী বা যে দিক সেটা উঠতে পারে। তবুও যে বিষয়টা আসছে সেটা একটু আলোচনা করা যাক। যে বলা হচ্ছে আজকে শুনানির শেষে শীর্ষ আদালত জানিয়েছে যে ইন্দু মলত্রা কমিটির সাথে প্রতিনিধিদের বৈঠকের পর আলোচনার সম্পূর্ণ সারাংশ একটি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট বা অতিরিক্ত হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্ট
জমা পড়ার পরে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হবে। অর্থাৎ এখনও পর্যন্ত দিন ধার্য হয়নি। প্রথমত হলফনামা জমা পড়বে সুপ্রিম কোর্টে, তারপর এই রিপোর্টের পরে মামলার যে পরবর্তী শুনানির দিন ধার্য হবে। তবে যেহেতু বিচারপতি সঞ্জয় কারোল অবসর নিচ্ছেন, তাই পরবর্তী শুনানি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং গ্র্যানিন এড শিক্ষকদের এখন মূল লক্ষ্য থাকবে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক এবং সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টের রিপোর্টের দিকে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় যেমন আজকে আলোচনা হয়েছে, তেমনি আরেকটা দিক কি না, বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় স্যার তিনি কিন্তু অবসর নিতে চলেছেন। তবুও একটা বিষয় বলে রাখি যে আজ যে মামলার শুনানি ঘটেছে, আমার মনে হচ্ছে দীর্ঘদিন ধরে আমি যেহেতু এই সমস্ত আপডেটগুলো আপনাদের সামনে দিচ্ছি, আজকের হচ্ছে সব থেকে বেস্ট আজকের শুনানি কিন্তু একটা ঘটেছে শেষ মুহূর্তে, যেখানে সঞ্জয় কারোল মহাশয় স্যার তিনি কিন্তু অবসর নিতে চলেছেন, তবুও তিনি কিন্তু আজকে মামলার একদম ডিটেলস শুনানি করিয়েছেন। এখান থেকে অনেকগুলো বিষয় উঠছে, যেমন এআইসিপির গুরুত্বটা বাড়বে, গ্র্যানিন এড কর্মচারীদের কথাটা যেমন উঠছে, অপরদিকে যে প্রতিনিধিদের দলগুলো থাকছে 5টা যে সংগঠনের তরফ থেকে থাকছেন ইন্দু মালহোত্রা কমিটির সাথে যে যুক্ত হচ্ছেন, এখানে কিন্তু একটা সবথেকে প্লাস পয়েন্ট যে কর্মচারীদের বকেয়া ডিএ পাওনার সংক্রান্ত ব্যাপার প্রত্যেক মুহূর্তে কিন্তু আপডেট পাবেন আপনারা। সাথে সাথে প্রত্যেকটি অভিযোগ সংগঠনের তরফ থেকে খতিয়ে দেখে প্রত্যেকটা বকেয়া ডিআর সংক্রান্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্র্যানিন কর্মচারী প্রত্যেকটা কর্মচারীদের তথ্য কিন্তু তুলে ধরা হবে, যাতে করে কোনো কর্মচারী, কোনো পেনশনার, কোনো ফ্যামিলি পেনশনার এই বকেয়া ডিআর অর্থ থেকে বঞ্চিত না হন। এখন 2028 যে জানুয়ারি মাস পর্যন্ত সময় দিন ধার্য হয়েছে 4টা কিস্তির মধ্য দিয়ে বকেয়া ডিআর মেটানো, সেটা রাজ্য সরকার কখন কোন মুহূর্তে নোটিশ জারি করে মেটাবে সেটাই কিন্তু দেখার বিষয়। যদিও এই সমস্ত তথ্যগুলো সুপ্রিম কোর্টে একটার পর একটা আপডেট আসতেই থাকবে এবং কমিটির তরফ থেকে যে হলফনামা বা রিপোর্ট সেটা জমা পড়লে আরও ডিটেলস জানা যাবে যে পরবর্তী শুনানিতে আরও কী কী উঠে আসছে। তো এই হচ্ছে আজকে শুনানির সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করছি আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাথে সাথে ইউটিউবের যে হাইপ বাটনটা রয়েছে সেটাকেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।